যে চ্যাপ্টার সেখানে আমরা পড়বো সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা কি বলছে? তো সাম্যাবস্থা পড়ার আগে আমাদের একটা ডেফিনেশন আগে পড়তে হবে যে রিজিড বডি। রিজিড বডি মানে দৃঢ় বস্তু। কোনটাকে আমরা দৃঢ় বস্তু বলবো? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করেও সেই বস্তুটার আকার বা আয়তনের কোনো পরিবর্তন না করতে পারি বা করা যায় না, তখন সেই বস্তুটাকে আমরা বলবো দৃঢ় বস্তু বা রিজিড বডি। এবং সেই ডেফিনেশনটা আমাদের মনে রাখতে হবে। এখানে শুধু এই ডেফিনেশনটাই যথেষ্ট, আর কিছু আমাদের মনে রাখা দরকার নেই, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা লোহার বলকে যদি বল প্রয়োগ করে তুমি বাঁকাতে পারো না, তার মানে তোমার রেসপেক্ট ওটা রিজিড বডি। কিন্তু তুমি যখন একটা কোনো মাটির ডেলা নিলে সেটার উপর তুমি হাত দিলে সে মাটির ডেলাটা গলে গেল বা খুলে গেল, তখন সেটা কি হলো? তখন সেটা কিন্তু রিজিড হলো না, কারণ সেটাকে বল প্রয়োগ করে তুমি আকার বা আয়তনে পরিবর্তন করতে পারছো। তাহলে এইটুকু শুধু মনে রাখলে এখানে হবে, আর এখানে কিছু মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আর ইম্পর্টেন্ট এইগুলো আছে, এগুলো আমাদের এক্ষুনি লাগবে না, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর নেক্সট আমরা চলে যাবো যে ইম্পর্টেন্ট যেখানে আমাদের আছে সেদিকে চলে যাবো। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ভর কেন্দ্র, সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, ভর কেন্দ্র। ভর কেন্দ্র কাকে বলছে? ভর কেন্দ্র কনসেপ্ট বোঝার আগে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরো এরকম একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটাতে যদি আমি এইখানে বল প্রয়োগ করি, হোয়াট হ্যাপেন? যদি আমি এই ধরো একটা লোহা, যদি তুমি একটা ধরে নাও একটা তোমার প্লাস্টিকের বল বাড়িতে আছে, সেই ব্লকের মাথায় এইখানটা করে তুমি বল প্রয়োগ করছো, কি জিনিস, কি ঘটনা ঘটবে? আর সেম বল, সেই বলটাতে তুমি ঠিক মিডিলে একটা বল প্রয়োগ করছো, এই দুটো ঘটনার মধ্যে কি পার্থক্য হবে? দুটো বল প্রয়োগের মধ্যে কি পার্থক্য হবে? কেউ একজন বলো, কি ঘটনা পার্থক্য হবে? তুমি একজন এক নম্বরে, এটা আমার দেবদত্ত বলো এটাতে কি হবে, আর জুহিতে বলো এটাতে কি হবে। দু নম্বরটা বলো, এটাতে এরকম ভাবে যদি বল প্রয়োগ করে কি ঘটনা ঘটবে? একদম ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যদি বল করে কি হবে, কি হবে এই ঘটনা বলো? যদি এরকম জায়গায় বল বল প্রয়োগ যদি মিডিলে করি তো বলটা তো সরে যাবে, বলটা, আর আর এখানে যদি করলে ওপরে করি তো বলটা ঘুরে যাবে। না, তার মানে দুটোরই সরবে। তার মানে এইটা যেটা বলতে পারি যে এখানেও বলটা সরবে, এখানেও সরবে। এখানে যেটা সরবে এই বলটা ঘুরতে ঘুরতে সরবে, আর এখানে যেটা কি হবে, বলটা ঘষতে ঘষতে সরবে, ইজন্ট ইট? কিন্তু বলটা ঘুরবে না, বাট ঘষবে। মানে এই তলটা ফিক্স থাকবে, ফিক্স থেকে এইটা বলটা এদিকে এদিকে সরে যাবে। আর এক্ষেত্রে কি হবে, এই তলটা ঘুরে 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 এই তলটা ঘুরে ঘুরে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলটার মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে, whereas এখানে বলটার ঘূর্ণন সৃষ্টি হবে না, ঘর্ষণ। ঘূর্ণন সৃষ্টি হবে না। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ সেন্টার অফ মাস। কি কনসেপ্ট? মানে বলটা কোন জায়গা দিয়ে প্রয়োগ করলে বস্তুটার মধ্যে ঘূর্ণন সৃষ্টি হবে না, আর কোন জায়গা দিয়ে প্রয়োগ করলে হবে, এই ডিফারেন্সিয়েট করার জন্যই হচ্ছে বস্তুর সেন্টার অফ মাস, ঠিক আছে? তো সেটা এখানে আমি একটা সেখানে সংজ্ঞাটা আমি দেখিয়ে দিচ্ছি। সংজ্ঞাটা বলার পর আমি এইখানে যেটা আছে সেটা একটু পড়বো, সেটা পড়তে হবে কারণ সেটা কাজে লাগবে। তাহলে এখানে সংজ্ঞাটা ঠিক কি বলেছে? সংজ্ঞাটা বলেছে যে কোনো বিস্তৃত বস্তু বা বস্তু কণা সমষ্টির ভরকেন্দ্র হলো এমন একটি অদ্বিতীয় বিন্দু যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুতে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্তন গতি সৃষ্টি হয় না, আবর্তন গতি বা রোটেটেড মোশন সৃষ্টি হয় না। বোঝা গেল কি জিনিসটা কি? অর্থাৎ এমন একটা জায়গা, যে জায়গা দিয়ে বলটা যদি প্রয়োগ করা হয় তাহলে কি হবে, সেখানে আমাদের বস্তুটার মধ্যে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না, শুধুমাত্র তার রৈখিক গতি সৃষ্টি হবে, লিনিয়ার মোশন সৃষ্টি হবে, ঠিক আছে? এবার এখানে আমরা এখানে পড়বো, এই জাস্ট এই আর্টিকেলটা একটুখানি জাস্ট পড়বো আমরা। কিরকম বলেছে না, একটি বিস্তৃত বস্তু মানে কি? ধরো আমরা পৃথিবীতে যে কোনো বস্তুকে আমরা এইভাবে যদি একটা যদি আমরা কল্পনা করি একটা বিন্দু, তাহলে এইভাবে এই বিন্দু যদি একটা হয় তাহলে এটা একটা বিন্দুর কথা বলছি। আর বিস্তৃত বস্তু মানে কি? অসংখ্য এরকম বিন্দু নিয়ে তৈরি, দেখো অসংখ্য বিন্দু নিয়ে তৈরি একটা বস্তুকে বলা হচ্ছে বিস্তৃত বস্তু। তার মধ্যে অসংখ্য বিন্দু আছে ধরে নিতে পারি, ঠিক আছে? অসংখ্য বস্তু কণার সমন্বয়ে গঠিত, এটা বলে দেওয়া আছে এখানে। এই বিস্তৃত বস্তুটি দৃঢ় হলে, দৃঢ় মানে কি একটু আগে বললাম, দৃঢ় মানে যদি তার আকার এবং আয়তনের পরিবর্তন আমরা বল প্রয়োগ করে না করতে পারি, ফলে বস্তুটির আকার ও আয়তন অপরিবর্তিত থাকে, সেটা ওখানে বলে দেওয়া আছে। অর্থাৎ বস্তু কণাগুলির দূরত্ব পরস্পরের সাপেক্ষে অপরিবর্তিত থাকে, দ্যাট ইজ এই বিন্দুটা এখানেই থাকবে আর এই বিন্দুটা এখানেই থাকবে,
কিন্তু যদি এটা যদি রিজিড না হতো তাহলে কি হতো, তাহলে ধরো এটাকে যদি আমি বল প্রয়োগ করে এটাকে আমি দুমড়ে দিতে পারতাম, তাহলে দুমড়ে দেওয়ার ফলে কি হতো, এইটা এইভাবে হয়ে এটা এইভাবে এরকম হয়ে যেত। তাহলে এই যেটা আছে এটা এখান থেকে এখানে সরে আসতো, আর এই যে বিন্দুটা আছে সেটা এখান থেকে সরে আসতো, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কি হতো, কমে যেত। হোয়ারাস এখানে যদি রিজিড হয় তাহলে ডিস্টেন্সটা একই থাকবে, এটা বলতে চাইছে। আর কি বলছে, এছাড়া কিছু সংখ্যক বিচ্ছিন্ন বস্তুকণা আইসোলেটেড পার্টিকেলস এমনভাবে যদি থাকে যাতে তাদের পারস্পরিক দূরত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সেখানে বলতে চাইছে যে ধরো এইরকম বস্তু একটা নিরেট বস্তু না হয়ে এই পাশাপাশি অনেকগুলো বলও যদি পাশাপাশি থাকে, অনেকগুলো পাশাপাশি বলও যদি পাশাপাশি থাকে, এবং সেখানে এইটার সঙ্গে ডিস্টেন্স যদি কোনোভাবে মানে অ্যাটাচ, খুব একটা ভালো গাম দিয়ে ধরো এটাকে আটকানো আছে, বা স্ট্রং কোনো চিটচিটে পদার্থ দিয়ে আটকানো আছে, তাহলে কি হবে, তাহলে আমি এটাকে নিরেট বস্তু ভাবতে পারি। সেক্ষেত্রে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেক্ষেত্রে কি হবে, বস্তু কণার দূরত্ব পারস্পরের সাপেক্ষে অপরিত হয়। এছাড়া কিছু সংখ্যক ওটা বললাম, এছাড়া কিছু সংখ্যক বিস্তৃত কণা যদি এমনভাবে থাকে যাদের পারস্পরিক দূরত্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে ওই কণা সমষ্টিকেও একটি বিস্তৃত দৃঢ় বস্তু হিসেবে ধরা যেতে পারে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল অফ মাস কার নির্ণয় করা হয়, একটি এক্সটেন্ডেড বডি বা বিস্তৃত বস্তু কণার ভর কেন্দ্র নির্ণয় করা হয়। এবার কি বলছে, এবার বলছে একটি বস্তু কণার উপর একটি নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা হলে কণাটির চলন গতি সৃষ্টি হয়, কিন্তু আবর্তন গতি বা মিশ্র গতি কোনটা, মানে যেখানে আবর্তনও হবে আবার চলনও হবে, দুটো রকম গতি হবে, সেটাকে মিশ্র গতি বলা হচ্ছে, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে একটি বিস্তৃত বস্তু বা কণা সমষ্টির উপর বল প্রয়োগ করলে সাধারণভাবে মিশ্র গতি উৎপন্ন হয়। দুটোর মধ্যে পার্থক্য, এটা বলেছে বস্তু কণা আর এটা বলছে বিস্তৃত বস্তু কণা মানে কি, বস্তু কণা মানে শুধুমাত্র একটা বিন্দুর কথা বলছি আমি, এটাকে বলা হয় বস্তু কণা। আর বিস্তৃত বস্তু মানে কি, এই অনেকগুলো কণা নিয়ে তৈরি এরকম একটা বড় আকারের বস্তুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, শুধু যদি আমরা বস্তু কণা হই, একটা একটা ছোট্ট একটা বিন্দু কণা বা বস্তু কণা হয়, তার ক্ষেত্রে রোটেশনের কোনো ব্যাপারই থাকে না। কিন্তু যদি বৃহৎ আকারের বল নেওয়া হয় তখন কি হয়, বৃহৎ আকারের বলকেই বলা হচ্ছে এক্সটেন্ডেড বডি, বা যেটা এখানে বললাম যে সেটা হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, অনেকগুলো বস্তু কণার সমষ্টি, সেটা বলা যেতে পারে। তার ক্ষেত্রে সাধারণত কি হয়, মিশ্র গতি উৎপন্ন হয়। তা সত্ত্বেও যদি এরকম যদি বড় একটা বল নেওয়া হয়, এটা সত্ত্বেও কি হয়, প্রতিটি ক্ষেত্রেই এই বিশেষ বিন্দুর অস্তিত্ব আছে। কিরকম বলছিস বন্ধু, যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটি শুধুমাত্র চলনই হয়, কোনো ঘূর্ণন বা মিশ্রগতি সৃষ্টি হয় না, এই বিশেষ ধরনের বিন্দুটি হলো বস্তুর ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোনটাকে বলছে, ভরকেন্দ্র কিন্তু একটা বস্তু কণার জন্য ইরেসপেক্টিভ, মানে এখানে আলোচনা কোনো বিন্দু মানে অবকাশ নেই, মানে কারণ সেক্ষেত্রে কোনো রোটেশন তৈরি হয় না, সে একটা চলনই হয়। কিন্তু এরকম একটা এক্সটেন্ডেড বডির ক্ষেত্রে কি হবে, জেনারেলি আমরা যদি বল প্রয়োগ করি তার মধ্যে ঘূর্ণন বা মিশ্র গতির সৃষ্টি হতে পারে। Whereas এখানেও কিন্তু কিছু এমন পয়েন্ট আছে, কিছু এমন বিন্দুর অস্তিত্ব আছে যেখান দিয়ে যদি বলটা প্রয়োগ করা হয়, the force is applied to this point, তাহলে কি হবে, তাহলে এর মধ্যে কোনো রোটেশন সৃষ্টি হবে না, শুধুমাত্র চলনই হবে বা ঘূর্ণনও সৃষ্টি হবে না। এই বিশেষ বস্তুটাকে বলা হচ্ছে বস্তুটি ভরকেন্দ্র। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে, মনে করি টেবিলের উপর একটি চাকতি রাখা আছে, এটাকে চাকতিকে বলা হচ্ছে এই চিত্রে, এই চাকতি এ বিন্দু দিয়ে সুতোকে বেঁধে, এ বিন্দু মানে এখান দিয়ে একটা কি বলা হয়, এটা বেঁধে P1 বল প্রয়োগ করা গেল, করে দেখা গেল চাকতিটি শুধু চলন বা রৈখিক গতি সৃষ্টি হয়েছে। তাহলে এই বিন্দু দিয়ে করার ফলে কি হলো, এই বিন্দু মানে কোনটা, এটা মানে কি, তাহলে এটা দিয়ে যখন বল প্রয়োগ করা হচ্ছে তার মানে কি, এই যে সোজাসুজি তার বলটা প্রয়োগ করা হচ্ছে, এই সোজাসুজি তার বলটা প্রয়োগ করা হচ্ছে, এই সোজাসুজি তার বলটা প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, অনুরূপে বি বিন্দুতে প্রযুক্ত বল P2 দ্বারা বি বিন্দুতে যখন প্রয়োগ করা হচ্ছে, এটা বি বিন্দু, তাহলে এখান দিয়েও আমি যদি বল প্রয়োগ করি সেটা কেমন হচ্ছে, সেটাও আমার এই বরাবর হচ্ছে। একইভাবে ডি বিন্দু মানে এটা, সেটাও কি এইভাবে বলটা প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, প্রয়োগ করা হচ্ছে, শুধুমাত্র রৈখিক গতি প্রদান করে। এখানে দেখা যায় P1 P2 P3 বলগুলি রেখা ছেদ বিন্দু সি এমন একটি বিন্দু যার, তাহলে এবার কোনটা বলছে না, এই P1 P2 এই সবকটা কোথায় গিয়ে ছেদ করেছে, সিতে। তাহলে সি হচ্ছে এমন একটা ছেদ বিন্দু যার মধ্য দিয়ে কোনো মানে যে কোনো বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবং এই সি বিন্দুটাই হচ্ছে ওই চাকতিটির ভরকেন্দ্র।
প্রত্যেক বিস্তৃত বস্তু বা বস্তু কণার সমষ্টির মধ্যে একটা ভরকেন্দ্র থাকে। ঠিক আছে, প্রযুক্ত বলের ক্রিয়ারেখা ভরকেন্দ্রের মধ্য দিয়ে না গেলে বস্তুটিতে মিশ্র গতির সৃষ্টি হবে। তাহলে কখন মিশ্র গতির সৃষ্টি হবে? যদি আমরা এই যে বলটা প্রয়োগ করব সেটা যদি তার ভরকেন্দ্রের মধ্যে না যায় তাহলেই তখন হবে। যেমন এখানে P4, অর্থাৎ এই বরাবর যদি একটা বল নেওয়া হয় তাহলে দেখা গেল এইটা এই ভরকেন্দ্র দিয়ে যাচ্ছে না, তখন কি হবে? তখন এই বস্তুর মধ্যে একটা ঘূর্ণনও সৃষ্টি হবে, সেটা এখানে বলেছে। যেমন প্রদত্ত চিত্রে এ বিন্দুকে P4 বলের ক্রিয়ারেখা সি বিন্দুগামী নয়। P4 মানে কোনটা, এটা বলতে যাচ্ছে। এটা কিন্তু দেখো সি বিন্দুগামী নয়, সি বিন্দুটা এখানে, সি বিন্দুগামী নয়, তাই বলটির দ্বারা উৎপন্ন গতি মিশ্র গতি। এবং সেখান থেকে যে ডেফিনেশনটা আমি বললাম, যে সেই ডেফিনেশনটা এখানে বলেছে যে কোনো বিস্তৃত বস্তু বা কণা সমষ্টির ভরকেন্দ্র এমন একটি অদ্বিতীয় মানে একটাই বিন্দু, এরকম সি বিন্দু একটাই পাওয়া যাবে, এরকম দু তিনটে পাওয়া যাবে না, একটাই পাওয়া যাবে, ইউনিক, যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটি শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো আবর্তন গতি সৃষ্টি হয় না। ঠিক আছে, এবার দেখো কি বলেছে না, কোনো বস্তুর রৈখিক গতি নিয়ে যখন আমরা আলোচনা করার সময় আমরা বস্তুটির কথা চিন্তা না করে বস্তুটি শুধুমাত্র ভরকেন্দ্রের রৈখিক গতিতেই চলে। অর্থাৎ যখন আমরা কোনো বস্তুর রৈখিক গতি নিয়ে আলোচনা করব তখন আমরা কি করছি, তখন আমরা আলোচনা করার সময় এটা আমরা যে ফর আমাদের জেনারেল নলেজের জন্য আমরা জেনে রাখছি, সেটা কি না, কোনো বস্তু যখন রৈখিক গতি নিয়ে আমরা আলোচনা করব তখন সম্পূর্ণ বস্তুটির কথা চিন্তা না করে শুধুমাত্র তার ভরকেন্দ্রের রৈখিক গতি ধরলে আমরা কিন্তু তার রৈখিক গতি নিয়ে আমরা আলোচনা করতে পারবো। বা এটাও বলতে পারি যে সমগ্র বস্তুর ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবার এই ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, এটা কিভাবে নির্ণয় করা হবে? এই ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করার আগে ভর ভ্রামক সম্বন্ধে জানা প্রয়োজন। ভর ভ্রামক কি? ভর ভ্রামকটা একটুখানি বলবো, আর বিশেষ করে গাণিতিক রূপটা আমাদের দেখার খুব বেশি প্রয়োজন নেই, কারণ আমাদের গাণিতিক রূপটা খুব একটা লাগবে না, তবু আমি একটুখানি বলবো। ঠিক আছে, তাহলে ভর ভ্রামকটা কি? ভর ভ্রামক বলছে কোনো বস্তু কণার ভর ও কোনো নির্দিষ্ট তল থেকে, সমতল থেকে ওই কণার লম্ব দূরত্বের গুণফলকে ওই তলের সাপেক্ষে কণাটাই ভর ভ্রামক বলা হয়, ভর ভ্রামক বলা হয়। ঠিক আছে, মনে করি নিশ্চয়ই এবার তল মানে বুঝতে পারছো, তল মানে হচ্ছে একটা প্লেন, মানে ধরুন আমাদের টেবিলের ওপরটা একটা প্লেন, ঠিক আছে, বা টেবিলের উলম্ব একটা প্লেন থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা বস্তু আছে, এই একটা বস্তু যেটা অসংখ্য অনেকগুলো বিন্দু দিয়ে তৈরি। M1 একটা বিন্দু, মানে বিস্তৃত ভর দেওয়া আছে বলে M1 ভর সম্পন্ন অনেকগুলো বিন্দু আছে, তারা গঠিত। এবার নির্দিষ্ট তল P একটা তল আছে, যে কোনো একটা তল ধরে নিচ্ছি P একটা তল। ঠিক আছে, এই তলের সাপেক্ষে কড়াকড়ির ভর ভ্রামক কি হবে? তাহলে ভর ভ্রামক নিয়ে একটু আগে যে ভর ভ্রামক সম্বন্ধে বললাম, এর ভর কত M1, এই বিন্দুর ভর কত M2, এটা কত M3, আর এখান থেকে দূরত্ব কত R1, এখান থেকে দূরত্ব কত R2, এটা R3। তাহলে ভর ভ্রামক কি হবে? অবশ্যই M1 R1। এই বিন্দুর সাপেক্ষে এই M1 বিন্দুটির ভর ভ্রামক হবে M1 ইন্টু R1, এটার হবে M2 ইন্টু R2, এটা ক্ষেত্রে M3 ইন্টু R3, এইভাবে হবে। তাহলে এবার যদি আমরা এটা ধরে নিই যে সমগ্র বস্তুটির ভর তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে, একটু আগে যেটা বললাম, এটা আমি যদি ধরে নিই তাহলে সেটা হচ্ছে C যদি হয়, তাহলে P বিন্দু সাপেক্ষে ভরকেন্দ্রটির ভর ভ্রামক কত হবে? এটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বস্তুর, মানে ইন্ডিভিজুয়াল যতগুলো বস্তু নিয়ে, মানে যতগুলো পয়েন্ট বা যতগুলো বস্তু কণা নিয়ে গঠিত তাদের ইন্ডিভিজুয়াল আমি ভর ভ্রামক বার করলাম, আর কি করলাম না, তার ভরকেন্দ্রের ভর ভ্রামক নির্ণয় করলাম। ভরকেন্দ্রের ভ্রামক কত হবে? তার সমগ্র ওয়েট, আর আমরা এখানে যদি বললাম কি যে সমগ্র ওয়েটটা তার ভরকেন্দ্রে নিহিত আছে, তাহলে সমগ্র ওয়েট কত হবে? প্রতিটা কণার ওয়েট, তাই হচ্ছে সমগ্র ওয়েট। তাহলে প্রতিটা কণার ওয়েট কত? M1 M2 M3, এইভাবে যতগুলো কণা আছে ডট করে, ইন্টু এখান থেকে দূরত্ব কত ধরে নিচ্ছি R। ঠিক আছে, তাহলে সমগ্র ভরকেন্দ্রের ধর্ম কি হলো না, কোনো সমতলের সাপেক্ষে কণাগুলির ভর ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি ও ওই সমতলের সাপেক্ষে ভরকেন্দ্রটির ভর ভ্রামকের সমান। এটা কি বলে, এটা কি বললো এই ভাষাটা? যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কি না, বলতে চাইছে ভরকেন্দ্রের ধর্ম হচ্ছে কি না, কোনো তলের সাপেক্ষে ভরকণা মানে যতগুলো ভরকণা নিয়ে গঠিত ছিল সবকটা ভরকণার ভর ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, সমষ্টি কত ছিল এইটা, সেটা কার সঙ্গে সমান? সেটা হচ্ছে ওই বস্তুটার ভরকেন্দ্রের ভর ভ্রামকের সঙ্গে সমান। তাহলে এখানে যতগুলো বন্ধু আমার
বিন্দু ছিল, বস্তুকণা ছিল, m1 একটা বস্তু m2, তাহলে এদের প্রত্যেকের ভরভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, তাহলে এর ভরভ্রামক ছিল m1r1, এর থেকে ছিল m2r2, এর ছিল m3r3, এইগুলো পরপর যোগ ছিল। সেটা কার সঙ্গে সমান হবে না এর ভরকেন্দ্রের যা ভরভ্রামক, ভরকেন্দ্রের ভরভ্রামক মানে কি টোটাল ভর, টোটাল ভর কত, যতগুলো বস্তু আছে তাদের সবার ভর যোগ ইন্টু দূরত্ব r, এর সঙ্গে সমান হবে। সেখান থেকে r এর মান কি বার করলাম, সেখান থেকে r এর মান পেলাম m1r1 প্লাস m2 বাই m1 প্লাস m2 বাই এইটা, মানে এটা নিচে চলে গেল। তাহলে এইটা মানে আমরা জানি সামেশন অফ m r, এটা মানে সামেশন অফ m, অর্থাৎ সমগ্র m যতগুলো ভর আছে সব কটাকে নিয়ে আমি এটা আর প্রতিটা ভর পাবো। তাহলে এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে কি বলছি না p সমতল থেকে ভরকেন্দ্র c এর দূরত্ব নির্ণয় করতে পারলাম। কিভাবে দূরত্ব নির্ণয় করলাম না c এর এই c বিন্দুটা থেকে এটা কতটা দূরত্ব আছে সেটা কি করে বুঝবো না, সেটা বুঝবো প্রতিটা কণার ভরভ্রামক বাই প্রতিটা কণার ভর, যদি আমরা করে দিই, অর্থাৎ প্রতিটা কণার ভরভ্রামক বাই টোটাল ভর দিলেই আমি কি পেয়ে যাবো তার ভর কেন্দ্রের দূরত্বটা কোনো একটা তলের সাপেক্ষে পেয়ে যাবো। এখন এই তলটা যদি পি তলটা যদি এইখান দিয়েই যেত তাহলে কি হতো, তাহলে বলতে পারতাম যে এটা ভরভ্রামকের দূরত্ব হচ্ছে 0, বলতে পারতাম ভরভ্রামকের দূরত্ব 0 হতো। ঠিক আছে, এটা বলতে চাইছে। এইবার এইখানে এইটা শুধু আমি এই গাণিতিক রূপটা শেখালাম এই কারণেই, এটা থেকে আমরা যখন আর একটা সমীকরণ আছে ভারকেন্দ্র তখন আমাদের কাজে লাগবে, এছাড়া আর কোনো জায়গায় কাজে আমাদের লাগবে না। ঠিক আছে, এই ম্যাথামেটিক্যাল ফর্মে আর কোথাও কাজে লাগবে না, শুধু আমি এইটুকু জিনিসটা বোঝালাম। এইটুকু জিনিসটা বোঝা গেছে? এখান থেকে এই পর্যন্ত কোনো ডাউট আছে? না না, কোনো ডাউট নেই, ওকে। এবার এইখানে যেটুকু বোঝালাম এটা না বোঝালেও চলতো, কিন্তু বোঝালাম একটাই কারণে, কারণ আমি যখন ভারকেন্দ্র করবো এই ইকুয়েশনটা আমার কাজে লাগবে, এই ইকুয়েশনটার সাহায্যে আমি তৈরি করব ভর কেন্দ্রটা, না সরি ভার কেন্দ্রটা। এবার দেখা যাক তাহলে এই ভর কেন্দ্র সম্বন্ধে কি কি জিনিস আমরা জানলাম। 1 নম্বর হচ্ছে কোনো বস্তুর ভর কেন্দ্র একটা ইউনিক পয়েন্ট, অর্থাৎ একটি বস্তুর একাধিক ভর কেন্দ্র থাকতে পারে না। একটা বস্তু মানে কি বিস্তৃত বস্তু মানে অবশ্যই বিস্তৃত বস্তু, তার একাধিক ভর কেন্দ্র থাকবে না, একটাই ভর কেন্দ্র থাকবে। ঠিক আছে, আর কি এখানে আর কতগুলো জিনিস মনে রাখতে হবে, সেগুলো দিয়ে কিন্তু অনেক সময় আমাদের দেখবে একটা ম্যাজিক বল হয়, সেগুলো আমি বলছি পরে আসছি। এবার হচ্ছে সুষম ঘনত্ব। সুষম ঘনত্ব মানে কি বলো, কেউ একজন বলো সুষম ঘনত্ব আর অসম ঘনত্বের মধ্যে কি পার্থক্য? সুষম ঘনত্ব মানে কি বোঝো? সুষম ঘনত্ব বলতে কি বোঝো? সুষম ঘনত্ব মানে বলতে চাইছে যে ধরো এই একটা বস্তু আছে, ঠিক আছে, যেমন ধরো যে তুমি যদি একটা চিনি দিয়ে যেটা শরবত তৈরি করো, তাহলে সেখানে দিয়ে যদি এবার তুমি 1 কাপ এখান থেকে 1 চামচ তুলে নাও, ধরো কথায় বলছি একটা বড় এতখানি একটা বড় জায়গা আছে। এবার এর মধ্যে তুমি কি করলে, এর মধ্যে তুমি যেটা করলে সেটা হচ্ছে জল আর চিনি দিয়ে এর মধ্যে একটা তুমি শরবত তৈরি করলে। ঠিক আছে, শরবত তৈরি করলে তুলে তুমি একটা চামচ দিয়ে কি করলে, চামচ দিয়ে একটা চামচ দিয়ে এইখান থেকে কিছুটা শরবত তুলে নিলে, আর একটা চামচ দিয়ে এইখান থেকে কিছুটা শরবত তুলে নিলে, তাহলে কি দুটো শরবতের মধ্যে কি টেস্ট আলাদা পাবে? না, একই পাবে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে সুষম, অর্থাৎ সমানভাবে এটা আছে। কিন্তু যদি দেখা গেল তোমাকে যদি, কেন এটা হয়েছে না, এটা জলের মধ্যে চিনিটা ইকুয়ালি গুলে গেছে বলে, ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে ধরো তোমাকে এখানে কিছু বালি দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে এই একটা বড় পাত্র দেওয়া আছে, ঠিক আছে। এবার তুমি যেটা করলে যে তোমাকে এর মধ্যে কিছু বালিকণা ছড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে, বালিকণা ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে দেখা গেল তোমাকে বলা হলো যে তুমি এইখান থেকে কিছুটা অংশের জল তুললে, আবার একটু ডিপ জায়গা থেকে কিছুটা জল তুললে, তাহলে দেখবে এইখানে যতটা না বালি আছে তার থেকে এইখানকার বালির পরিমাণটা বেশি। কারণ কি না, বালিগুলো জলের মধ্যে ইকুয়ালি গুলে যায় না, কি হয় নিচের দিকে থিতিয়ে পড়ে। নিচের দিকে যখন থুতিয়ে পড়বে তখন তাহলে নিচের অংশে বালির পরিমাণটা বেশি থাকবে আর উপর অংশে বালির পরিমাণটা কম থাকবে, অনেক সময় নাও থাকতে পারে। যার জন্য আমাদের যখন যদি যেটা আমরা দেখি যে কলে যদি কোনো জল বালি মিশ্রিত জল হয়, জলটা কিছুক্ষণ রাখলে বালিগুলো নিচের দিকে থিতিয়ে পড়ে। নিচের থেকে যদি আমি একটু জল তুলি, সেখানে আমার বালি এবং জলের যে ঘনত্ব আর উপর থেকে জল তুলতে ঘনত্ব অনেক কম হয়,
অর্থাৎ এক্ষেত্রে কি এটা সুষম ঘনত্বের জল নয়, বালি জলের এটা সুষম নয়, কিন্তু এটা সুষম। বোঝা গেল? আমি সাধারণ উদাহরণ দিয়ে বোঝালাম। সুষম বলতে কি বোঝা গেল না, সুষম হলে তার প্রত্যেকটা জায়গাতে ইকুয়াল ঘনত্ব বা ডেন্সিটি থাকবে, আর এটা হলে অসম থাকবে। এটা আমি দিয়ে বোঝালাম যাতে কিন্তু বুঝতে সুবিধা হয়। তাহলে সুষম ঘনত্বের কোনো জ্যামিতিক আকার বিশিষ্ট বস্তুর ভর কেন্দ্র জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত থাকে। তাহলে কোথায় থাকে? সুষম ঘনত্বের কোনো জ্যামিতিক আকার মানে কি? তাহলে আমরা নিশ্চয়ই জানি যে এখনো পর্যন্ত আমরা জানি জ্যামিতিক আকার মানে আমাদের কি কি জ্যামিতিক আকার আছে। একটা আছে গোল, এটাকে বলা হয় বৃত্তাকার, একটা আছে ত্রিভুজাকার, একটা আছে বর্গাকার, একটা আছে আয়তাকার, আরো আছে ঘনকাকার। হ্যাঁ, এরকম এখান থেকে ঘনকাকার তৈরি করা যায়। ঘনকাকার, এরকম অনেক আকার আমাদের আছে, আমরা জানি এগুলো। এটা হচ্ছে ঘনকাকার। এছাড়া আরো আছে, আরো কি আছে, এছাড়া আছে তোমার সিলিন্ডার মানে এরকম একটা জিনিস তৈরি হয়। সিলিন্ডার মানে হচ্ছে এইটার সিলিন্ডার তৈরি হয়, এরকম একটা বস্তুকে সিলিন্ডার আকার বলা হয়। ঠিক আছে? তাহলে এরকম বিভিন্ন জ্যামিতিক আকার আছে। তো এইরকম বস্তুর ঘনত্ব মানে তোমার কি ঘনত্ব নয়, বস্তুর ভর কেন্দ্র কোথায় অবস্থিত হবে? এর ঠিক জ্যামিতিক কেন্দ্রে। জ্যামিতিক কেন্দ্র মানে নিশ্চয়ই জানি না, এই বস্তু এই যে এর কেন্দ্র কোথায়? এর কেন্দ্র হচ্ছে এখানে থাকে। এর কেন্দ্র কোথায়? এখানে। কি বোঝে? কেন্দ্র কোথায়? এখানে। এর কেন্দ্র কোথায়? এখানে। এর কেন্দ্র কোথায়? এখানটা কেন্দ্র। ঠিক আছে? এভাবে কেন্দ্র থেকে জ্যামিতিক কেন্দ্রেতেই এর ভর কেন্দ্র থাকে। এরকম যেমন এখানে বলে দিয়েছে একটা আয়তাকার বা বর্গাকার পাত, আর আয়তাকার বা বর্গাকার পাতের কি হয় না, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে কোনটা থাকে না, আয়তাকার বা বর্গাকার পাত হলে দেখো এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানে কোথায় সেটা, এইটাকে এখানে ছেদ করো আর এখানে ছেদ করো, এই দুটো যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র, তার জ্যামিতিক কেন্দ্র এটাই। তারপরে কি বলেছে? বৃত্তাকার পাত বৃত্তের কেন্দ্র, ত্রিভুজাকার পাত তিনটি মধ্যমার ছেদবিন্দু। এখানে এখানে ছবি দেওয়া আছে, তিনটি মধ্যমা কোনটা, এটাকে মধ্যমা বলে, এটাকে মধ্যমা, এটা তিনটি মধ্যমার ছেদবিন্দু। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? গোলকের কেন্দ্র। সরল দণ্ডের ক্ষেত্রে কি হয়? সরল দণ্ড মানে এরকম একটা সরল দণ্ড আছে, কি তাহলে এদিকে দণ্ড হয়, তাহলে এই দুটো থেকে মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটা হচ্ছে তার ভর কেন্দ্র। ঠিক আছে? আর কি চোঙের ক্ষেত্রে তার অক্ষের মধ্যবিন্দু, এখানে বলে দেওয়া আছে তার অক্ষের মধ্যবিন্দু চোঙের ক্ষেত্রে। আয়তঘনকের ক্ষেত্রে কি হয়? দুটি তলের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের মধ্য অংশটা হচ্ছে এটা। এটা বলে দিয়েছে যে কোথায় থাকে। তো এখানে আমাদের যে কোয়েশ্চেন বড্ডজোর যেটা আসতে পারে, যে একটু ত্রিভুজাকার পাতের ভর কেন্দ্র কোথায় অবস্থিত, সেক্ষেত্রে এরকম তোমাকে বলতে হবে তিনটি মধ্যমা ছেদবিন্দু। এখান থেকে বড্ডজোর এই জাতীয় কোয়েশ্চেনটা আসতে পারে, এছাড়া তেমন কিছু কোয়েশ্চেন আসবে না। আর তার সঙ্গে ভর কেন্দ্রের কনসেপ্টটা একটুখানি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস পরীক্ষাতে যেটা আসবে, যে ধরো একটা বলা হলো যে এই বস্তুটার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র কি একই জায়গায়, তাহলে আগে ভর কেন্দ্র কি ভার কেন্দ্র কি বুঝতে হবে, তারপরে আমরা বলতে পারবো। এর সঙ্গে রিলেটিভ হচ্ছে ভার কেন্দ্র, সেটা আমরা দেখব। এবার দেখো এখানে কি বলেছে, কোনো বস্তুর ঘনত্ব সুষম না হলে, এটা খুব ইম্পর্টেন্ট, কোনো বস্তুর ঘনত্ব সুষম না হলে ঘনত্ব যেদিকে বেশি ভর কেন্দ্রটি সেদিকে সরে আসে। যেমন পরিষ্কার জলে পূর্ণ একটি গ্লাসের ভর কেন্দ্র যেখানে অবস্থিত, কাদা জলে পূর্ণ করলে গ্লাসটি, মানে কাদা জলে পূর্ণ গ্লাস যেটা আছে সেখানে কি হয়, তার ভর কেন্দ্র কিছুটা নিচের দিকে নেমে আসে। কারণ কি না, ক্ষেত্রে জলের ঘনত্ব যেদিকে বেশি হচ্ছে সেদিকে নিচের দিকে নেমে। যেখানে যেটা আমি বললাম যে বালি বা কাদাযুক্ত যে জল, তার কাদার ভাগটা নিচের দিকে বেশি থাকে। তাহলে এটার যদি ভরকেন্দ্র যদি এখানে হতো, যদি এন্টায়ার ফুল করলে এখানে হতো, যখন এটা কাদা যুক্ত জল হয়ে গেল, তখন তার ভরকেন্দ্রটা কি একটু নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে? এখান থেকে এখানে নেমে আসবে, কারণ সেটা কাদা দ্বারা যেহেতু পূর্ণ আছে। হলো? আচ্ছা, আর কি বলছে? বস্তু সমষ্টির মধ্যে কোনো একটি বস্তুর ভরের তুলনায় অন্যান্য ভর নগণ্য হলে বস্তু সমষ্টির ভর কেন্দ্র ওই বস্তুটির ভর কেন্দ্র প্রায় অভিন্ন। মানে এটা কি বলছে? বস্তু সমষ্টি মানে ধরো অনেকগুলো বস্তু আছে, একসঙ্গে অনেকগুলো বস্তু আছে, একসঙ্গে অনেকগুলো এরকম বস্তু পাশাপাশি আছে। ঠিক আছে? পাশাপাশি অনেকগুলো বস্তু আছে দিয়ে এক জায়গায় করেছে, দিয়ে তার মধ্যে একটি বস্তুর ভরের তুলনায় অন্য ভর নগণ্য হলে তখন কখন হবে? তাহলে এত বড় একটা বস্তু আছে, তার সঙ্গে ছোট ছোট আকারের এরকম অনেক বস্তু এর গায়ে লেগে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বস্তুর ভরের তুলনায় এর ভরগুলো নগণ্য। সেক্ষেত্রে কি হবে না, ওই বস্তু সমষ্টির যে ভরকেন্দ্র, অর্থাৎ এই বস্তুগুলোকে নিয়ে, এই বড় বস্তু সময় ছোট ছোট বস্তু নিয়ে এই বস্তু সমষ্টির যে ভরকেন্দ্র,
সেটা এই বড় বস্তুটার ভরকেন্দ্রের সঙ্গে সমান, কারণ ওর ভরটা যেহেতু নগণ্য। হ্যাঁ, সে বলেছে ওটাই যে নগণ্য হলে বস্তু সমষ্টির ভরকেন্দ্র ওই বস্তুটির ভরকেন্দ্র প্রায় অভিন্ন, একই জায়গায় থাকে। যেমন এখানে এক উদাহরণ দিয়েছে কি, যে সৌরমণ্ডলের ভরকেন্দ্র সূর্যের কেন্দ্রে অবস্থিত। কারণ কি, না, সূর্যের ভরের তুলনায় অন্যান্য গ্রহগুলির ভর নগণ্য। তাহলে এখান থেকে এটাও কোশ্চেন আছে, সূর্যমণ্ডলে মানে সৌরমণ্ডলের ভরকেন্দ্র কোথায় অবস্থিত, পৃথিবীর কেন্দ্রে না সূর্যের কেন্দ্রে, নাকি যে গ্রহগুলোকে যদি একটি সরলরেখা দ্বারা সংযোগ করা হয় তার একটা মাঝখানে মধ্যবিন্দুতে, সেখানে তোমাকে কিন্তু সেটা দিতে হবে যে সূর্যের কেন্দ্রে অবস্থিত। ঠিক আছে, এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় থাকে। আর কি হলো, কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরেও থাকতে পারে। উপাদানের বাইরে থাকতে পারে কখন, যদি একটা রিং আকারের বস্তু হয়, যেমন ধরো একটা এর ক্ষেত্রে একটা রিং বা বালা যদি হয়, তাহলে এর উপাদানটা কোথায় আছে, এইখানগুলোতে উপাদানটা আছে। যদি এটা একটা ধরো রিং, তাহলে এই উপাদানটা কোনখানে থাকে, এটা দিয়ে এর উপাদানটা, এখানটা তো ফাঁকা। তাহলে কিন্তু এই ফাঁকা জায়গাতে মানে উপাদান ছাড়াও, উপাদান নেই অথচ সেই জায়গাতেও তার ভরকেন্দ্র থাকতে পারে, কিরকম, এরকম বস্তু হলে থাকতে পারে। এই ভরকেন্দ্র এখানে অবস্থিত। ঠিক আছে, ওটাই বলেছে যে থাকতে পারে। যেমন একটি বৃত্তাকার আংটি, এর ভরকেন্দ্র বৃত্তের কেন্দ্রে অবস্থিত। বা মানে যেমন দরজার কড়া, মানে যেটা আমি বললাম হাতে পড়া চুড়ি, এদের ক্ষেত্রে। আর কি বলছে না, বস্তুর আকার পরিবর্তন হলে ভরকেন্দ্রের অবস্থান বদলে যায়। আকার যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু ভরকেন্দ্র পরিবর্তন হয়। যেমন একটি ধাতব দণ্ডের ভরকেন্দ্র দণ্ডটির মধ্যবিন্দুতে অবস্থিত, কিন্তু দণ্ডটিকে বাঁকিয়ে যদি বৃত্তাকার পরিণত করা, তাহলে ভরকেন্দ্র কি হবে, বৃত্তের কেন্দ্রে সরে আসে। অর্থাৎ এটা বলতে চাইছে যে এরকম ধরো একটা বস্তু আছে, তার ভরকেন্দ্র আমি একটু আগে বললাম এখানে থাকবে, এখানটা থাকবে। কিন্তু যদি এখন এরকম হয় যে এইটাকে বাঁকিয়েই আমি তৈরি করলাম, এটাকে বাঁকিয়েই আমি এরকম গোল করে দিলাম, নন্দটাকে বাঁকিয়ে, তাহলে ভরকেন্দ্র এখান থেকে চলে যাবে কোথায়, এখানে। অর্থাৎ আকারের পরিবর্তন হলে কি হবে, তার ভরকেন্দ্র পরিবর্তন। তার জন্য আমি একটু আগে বলেছিলাম ঋজু বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এইখানে যদি এটাকে বাঁকানো সম্ভব হয়, তাহলে তখন এটা ঋজু বস্তু থাকলো না, তার আকারের পরিবর্তন যেহেতু পসিবল হলো, তখন সেটা ঋজু না, রিজিট মানে দৃঢ়, ঋজু মানে তো সোজা, দৃঢ় বস্তু সেটা হলো না। ঠিক আছে, এটাই বলেছে এখানে, আর কিছু এখানে না। আর এবারে চলে যাব এখানে, যে সেটা হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে এখানে ভরবেগ সংরক্ষণ এবং ভরকেন্দ্রের গতি। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের নেই, তবু একটুখানি জাস্ট আমাদের করে রাখতে হবে যে ভরকেন্দ্রের ভরবেগ সমান হচ্ছে কণা সময়ের ভরবেগের সমষ্টি। এখান থেকে কোনো অঙ্ক আসবে না, শুধু কনসেপ্ট আমাদের লাগবে। আর কি, যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভরকেন্দ্রের ভরবেগ সংরক্ষিত হয়, এটা পড়ার দরকার নেই, থাক। এবার যেটা হচ্ছে বাস্তব কতগুলো উদাহরণ এখানে আছে, যে নৌকার উপরে আহরির স্থান পরিবর্তন। ধরো একটা নৌকা আছে, এখানে প্রথমে আহরোহী ছিল এদিকে, তাহলে তার ভারকেন্দ্র থাকবে এদিকে। আহরোহী যদি এদিক থেকে এদিকে চলে আসছে, তখন তার ভারকেন্দ্রটা আস্তে আস্তে ওর দিকেই চলে যাবে। এটা হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ বলছি, যেটা তোমরা এই যখন আমি এটা দিয়ে দেবো, এখানে একটু পড়ে নিলে বুঝতে পারবে। একইভাবে এখানে বলেছে কোনো বস্তুর বিস্ফোরণ, মানে ধরো এখানে একটা গোলা আছে, সে যদি এখান থেকে এইখানে গিয়ে ফেটে যায়, তাহলে তার ভরকেন্দ্রটা কিভাবে পরিবর্তন হবে, না ভরকেন্দ্রের পরিবর্তন কিন্তু হবে না। কারণ না, এইভাবে যদি এদিকে চারদিকে যদি ছটকে যিনি গোলটা যদি ফিটকে যদি বিস্ফোরণ হয়, ছোট ছোট আকারও ভেঙে যায়, তাহলেও দেখা যাবে এইখানে এইটা যে দুদিকে যে ভাঙছে, তখন ভরকেন্দ্রটা এদের ঠিক সংযোগকারী সরলরেখা বরাবর এইভাবে মুভ করছে, ভরকেন্দ্রটা এইভাবে মুভ করছে, আর এই বস্তুগুলো এদিকে দিক ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, কিন্তু তার ভরকেন্দ্রটা সমবেগে সরলরেখাতেই মুভ করবে। যেটা এখানে বলেছে যে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে কোনো বস্তুর ভরকেন্দ্র স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে। তাহলে আইদার ভরকেন্দ্র এরকম স্থির থাকবে অথবা সমবেগে গতিশীল থাকবে, যেটার উদাহরণ হচ্ছে এটা। এই ভরকেন্দ্রটা সমবেগেই গতিশীল থাকবে, অর্থাৎ এই বরাবরই সে গতিশীল হয়ে যাবে, কিন্তু বস্তুগুলো এদিকে ছিটকে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তার ভর কেন্দ্রটা সেই মাঝখানে এরকমভাবে এইভাবে থেকে যাবে। এটা গেল। এবার আমরা চলে আসবো যে কোনো বস্তুর ভার কেন্দ্র। ভার কেন্দ্র কাকে বলছে, ভার কেন্দ্র বলছে, এখানে আসি, ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে ভর মানে আমরা জানি কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড়বত্ব থাকে, আর ভার মানে আমরা কি জানি, ভার মানে আমরা এটা জানি যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, এবং যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলটা কি, সেই বলটা অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বলের ফলে তার মধ্যে একটা অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হয়, সেই অভিকর্ষ ত্বরণটার মান হচ্ছে জি, এবং যার ফলে কোনো বস্তুর ওজন হয় এম ইন্টু জি। ঠিক আছে, তাহলে সেটা এখানে বলেছে যে আমরা জানি একটি বিস্তৃত বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমষ্টি, যেটা একটু আগে বললাম। তাহলে এই কণাগুলির ভর m1 m2, এই কণাগুলির ভর এরকম হলে তাদের ভার বা ওজন কত হবে, এর ভার হবে m ইন্টু জি1,
এম ইন্টু জি, এর হবে এম টু ইন্টু জি, জি কারণ জি এর মান প্রত্যেকের ক্ষেত্রে সমান ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এম টু ইন্টু জি, তাহলে ওজন হতে গেলো এই প্রথমবার এত বলেছে, অর্থাৎ পৃথিবী কি করবে, কণাগুলিকে প্রত্যেককে ইত্যাদি বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, প্রত্যেকটা কণাকে। এখন একটা বস্তুর মধ্যে অনেক অসংখ্য কণা থাকলে প্রত্যেকটা কণাকেই তার সেই কণার ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ দ্বারা তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। কণাগুলির উপর ক্রিয়াশীল এই সমমুখী সমান্তরাল বলগুলিকে হচ্ছে একটা লব্ধি বল হচ্ছে ডাব্লু। তাহলে এর মধ্যে অনেকগুলো লব্ধি সমমানের বল, এই সমমানের বল সমমান নয়, সমান্তরাল বল। এটা সবকটা সমান্তরাল, কেননা সবকটাই নিম্নমুখী এবং উপর নিচেও, কারণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময় উপর নিচেও কাজ করে, ভার্টিক্যালি সবসময় থাকে, কখনোই হরিজন্টাল হয় না, সবসময় নিম্নমুখী হয়। মানে সমমুখী ওই জন্য বলেছি, সবসময় নিম্নমুখী, এবং এটা পরস্পর সমান্তরাল। এর ফলে এখানে একটা কি হয়, একটা লব্ধি বল ক্রিয়েট হয়, এবং সেই লব্ধি বলটাকেই বলছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে যা একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে খাড়াভাবে নিচের দিকে ক্রিয়া করে, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র। এতগুলো বস্তুর মধ্যে এই সমান্তরাল যে বলগুলো আছে তার যে লব্ধি বল, সেই লব্ধি বলটাকে বলা হচ্ছে তার ভার কেন্দ্র। এবং এই লব্ধি বলের কনসেপ্টটা কোথায় আছে, যেটা আমরা এখানে স্কিপ করলাম, এই যে সাম্যাবস্থা এখানে আছে, আমি এখানে স্কিপ করলাম কোথায়, এখানে। যে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল একতলীয় বলের ভিতর যোগফল তো শূন্য হবে। হ্যাঁ, এখানে লব্ধি বল ছিল, এখানে ছিল উইবার লব্ধি, তৃতীয়টি ক্রিয়া রাখার পর একই হবে, কিন্তু এখানে আমরা এত কনসেপ্ট বোঝার করার প্রয়োজন নেই। তাহলে আমি বুঝে নিলাম যে অসংখ্য বিন্দু থেকে পড়লেও একটা তার সবকটা লব্ধি মানে যোগফল, লব্ধি মানে যোগফল যেটা বলতে চাইছি। এবারে যোগফলটা কি হবে, সেটা ভেক্টরের একটা ত্রিভুজ সূত্র আছে, সামুদ্রিক সূত্র আছে, অত আমার পড়ার দরকার নেই। মানে বুঝে নিলাম যে অসংখ্য একই মানের বল যদি থাকে তাহলে তাদের একটা লব্ধি বল হয়, যেখান দিয়ে ধরে নিতে পারি যে এন্টায়ার যতটা, মানে লব্ধি মানে এদের একটা যোগফল হয়, এই যোগফলটাকে বলা হচ্ছে লব্ধি বল, ঠিক আছে। সেটা আমি জাস্ট বুঝে নিতে পারি, এটাকে আমি যার জন্য অত ডিটেলসে পড়লাম না, কারণ ওটা পড়াতে গেলে অনেক কিছু আমাকে ভেক্টর টেক্টর বুঝতে হবে, অত বেজার আমার দরকার নেই, কারণ অত আমার লাগবে না, শুধু কনসেপ্ট আমার লাগবে, ঠিক আছে। তাহলে লব্ধি বল, এখানে বুঝলাম যে সমমানের অসংখ্য বল আছে, তার একটা লব্ধি বল হচ্ছে জি, আর এগুলো যোগফল করলে যে মানটা হয় সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ঠিক আছে। অর্থাৎ বস্তুকে ঘুরিয়ে ফিরে যে কোনো ভাবেই রাখা হোক না কেন, কণাগুলির ওপর, হ্যাঁ বলো, প্রশ্ন আছে, প্রশ্ন নেই তো? আচ্ছা, তাহলে এখানে বলছে কি না, এই বস্তুটাকে যে কোনো ভাবে যদি ঘোরাও তাহলে কি হবে না, পৃথিবীর আকর্ষণজনিত বল সর্বদাই একই মান ও একই দিকে থাকবে, অর্থাৎ মান এবং দিক কিন্তু অপরিবর্তিত থাকবে এই বস্তুটাকে যেভাবেই ঘোরাও। মানে ধরো বলতে চাইছে যে তুমি এই বস্তুটা ধরো এরকম ছিল, এভাবেই ছিল, এই কণাটা এখানে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, তাহলে এই মান যেভাবেই ঘোরাও এর এখানকার মানটা, এই মানটা, এই মানটা একই থাকবে, ঠিক আছে। কিন্তু ভর কেন্দ্রে পরিবর্তন হতে পারে তার ঘোরানোর উপর ডিপেন্ড করে, কিন্তু এইখানকার বলের মানটা একই থাকবে, এইখানকার বলের মানটা একই থাকবে। সেটাই আমরা দেখবো যে কি বলছে, বস্তুকে ঘুরিয়ে ফিরে যেভাবে রাখা হোক না কেন কণাগুলির ওপর, এই লব্ধিটার কথা বলছি না, কণাগুলির ওপর পৃথিবীর আকর্ষণজনিত বল সর্বদাই মানে ও দিকে অপরিবর্তিত থাকে। কণাগুলি পরস্পরের মধ্যে দূরত্ব অপরিবর্তিত থাকে, কণাগুলির পরস্পরের মধ্যে দূরত্ব অপরিবর্তিত থাকে, সুতরাং বলগুলির লব্ধি মানেও অপরিবর্তিত থাকে, একই বিন্দুতে ক্রিয়াশীল। এবার যদি দূরত্ব যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু লব্ধি বলের মানটা পরিবর্তন হবে, এবং লব্ধি বলের সেটা কিভাবে হবে সেটা নিয়েই আমাদের আজকে বিশাল টপিকটা বেশিরভাগ থাকবে, ঠিক আছে। এবার কি সে বলতে পারি কি না, আমরা বলতে পারি কোনো বস্তুকে যেভাবেই রাখা হয় না কেন তার ভার কেন্দ্রে কোনো পরিবর্তন হবে না যদি এই দূরত্বগুলো একই রকম থাকে, ঠিক আছে। এবারে কি বলেছে না, কোনো নির্দিষ্ট আকার বা আয়তন বিশিষ্ট বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন বস্তুর ওজন বা ভার কেন্দ্র সেটি সকল অবস্থাতেই নিজের সাপেক্ষে একটি বিশেষ বিন্দু দিয়ে ক্রিয়া করে, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে বস্তুটির ভার কেন্দ্র। অর্থাৎ ওজনটা কিরকম হবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই মনে ক্রিয়া করবে, যেটা হচ্ছে প্রত্যেকটা কণার উপর যে বল কাজ করছে তার লব্ধি বল, সেই লব্ধি বলটা কি বলা হচ্ছে, ওই সেই একটা লব্ধি বলটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, কারণ তুমি যখনই অসংখ্য বলের যোগফল করবে তার লব্ধি সবসময় একটা নির্দিষ্টই হবে। ধরো এরকম অসংখ্য বল আছে, হ্যাঁ এরকম অসংখ্য, ধরো যদি সমান্তরাল হতে হবে অবশ্যই, তাহলে তাদের লব্ধি বা যোগফল সবসময় একটা নির্দিষ্ট একটা দিক হবে, তার লব্ধিটা একটা নির্দিষ্ট হবে,
ঠিক আছে, সেটাই বলতে চাইছি এখানে। এবার এই ভরকেন্দ্রের অবস্থান কিভাবে নির্ণয় করবে? ভরকেন্দ্রের অবস্থানটা নির্ণয় করার জন্য আগে যেভাবে করেছিল সেভাবে করেছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি না, সমান্তরাল বল সময়ের লব্ধি নির্ণয়ের সূত্র, যেটা আগেবার করেছিল যে ভরকেন্দ্রের জি এর অবস্থান নির্ণয় করা যায় প্রদত্ত এই পদ্ধতির মান। ওই জন্য কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু m1 g1 m2 বা এইভাবে করেছে, মানে প্রত্যেকটার যোগফল বলেছি, লব্ধি মানে যোগফল বলেছি না, তাহলে প্রত্যেকটা যোগফল করে এইভাবে করেছে। এখন এম এর মান কি? এম মানে হচ্ছে প্রত্যেকটা বস্তু কণার মাসের যোগফল, আর জি মানে অবশ্যই জি। ঠিক আছে, এবার এই মনে করি m1 ভর সম্পন্ন পারমাণবিক স্থানাঙ্ক, এটা গাণিতিক তো বোঝার দরকার নেই, এটা এইভাবে করা যায়। ঠিক আছে, এবার হচ্ছে ভর কেন্দ্র সম্বন্ধে কয়েকটি প্রয়োজনীয় তথ্য, এগুলো মনে রাখতে হবে। এখানে কি বলেছে না, এখানে একটি উল্লেখযোগ্য বিষয় কি, 1 নম্বর সমীকরণ যেটা আছে, এই সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য বস্তুর মধ্যস্থিত প্রতিটি কণার অভিকর্ষ ত্বরণের মান জি একই ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ কি দেখলাম আমরা, এখানেও বস্তুর যে অভিকর্ষ ত্বরণ, এখানেও বস্তুর অভিকর্ষ ত্বরণ, এখানেও অভিকর্ষ ত্বরণ একই রকম সব মান ধরে নেওয়া হয়েছে। কিন্তু বস্তুটির আকার খুব বড় না হলে এই গণনার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে না। অর্থাৎ যদি একটা সাধারণ বস্তু হয়, খুব বড় না হয়, তাহলে আমরা বলতে পারি জি এর মান মোটামুটি একই। আর আমরা কি জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে, ধরো এইটা আছে পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে যত ওপর দিকে উঠবো, যদি এখানে যদি হিমালয় পর্বত যদি এইভাবে যদি দাঁড়িয়ে থাকে, মানে যত ওপরে উঠবো তত কি অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পায় বা কমতে থাকে, তাই তো? এখানে এখানে অভিকর্ষ মানে জি এর মান যা হবে, আর এই ভূপৃষ্ঠ অভিকর্ষ মান তাই কি হবে, হবে না, এখানে একটু লেস হবে। তাহলে এটা যদি জি হয়, তাহলে এটা যদি জি ড্যাশ, এটা অবশ্যই অবশ্যই জি লেস দেন জি ড্যাশ হবে, সরি জি ড্যাশ লেস হবে, জি ড্যাশ লেস হবে জি, বা এটা জিটা গ্রেটার হবে। যত উপর দিকে উঠবো তত কি হবে, তার অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পাবে। বা যদি আমি কেন্দ্রের দিকেও যাই, তাহলেও কিন্তু জি এর মান হ্রাস পাবে, যেটা আমি অভিকর্ষ ত্বরণ চ্যাপ্টারে বলেছিলাম, বা এমনি যখন আমি অন্যান্য চ্যাপ্টার পড়া সেখানেও বলেছিলাম। তাই না বলছে, কিন্তু বস্তু যদি খুব বড় বা উঁচু হলে, যেমন হিমালয় পর্বত, তার সব স্থানে অভিকর্ষ ত্বরণের মান সমান হয় না। অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, ফলে 1 নম্বর সমীকরণগুলির ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। তখন কি হবে, তখন তাই বলছে কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে অভিকর্ষজ ত্বরণের মান ধ্রুবক হলে বলা হয় বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র হলো অভিন্ন বিন্দু। তাহলে বস্তুর ভর কেন্দ্র ও ভার কেন্দ্র একই হবে কখন, যদি দেখা যায় যে এই বস্তুটার m1 m2 যে বস্তুটা যতগুলো বিন্দু গণনা দিয়ে ধরছি, প্রতিটা বিন্দুতেই অভিকর্ষ ত্বরণের মান সমান। এখানেও যা অভিকর্ষজ মান, এখানেও যা অভিকর্ষ, এখানেও তাই, এখানেও তাই। কিন্তু যদি এটা একটা পাহাড় হতো, তাহলে পাহাড়ের এইখানে একটা যে বিন্দু আছে, এইখানে যে বিন্দু আছে আর এইখানে যে বিন্দু আছে, এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়েছে। তো এইখানে জি এর মানটা কম, এখানে জি এর মানটা বেশি, তাহলে এর ক্ষেত্রে কিন্তু এই বস্তুটার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র এক থাকবে না। এর ভর কেন্দ্র যেখানে থাকবে, ভার কেন্দ্র সেখানে তার নিচে হয়ে যেতে পারে বা উপরে হয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে আরো একটি জিনিস কি বুঝলাম, যে ভর কেন্দ্র ডিপেন্ড করে কার উপর, ভর কেন্দ্র যে ডিপেন্ড করে এই বস্তুটার ঘনত্বের উপর, আর ভার কেন্দ্র কিসের উপর ডিপেন্ড করে, এই বস্তুটার উপর, বস্তুর প্রতিটা বিন্দুতে অবস্থিত অভিকর্ষ ত্বরণের উপর। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে এখানে এখানে যাই হোক সেটা বলি, সম্বন্ধে প্রচুর তথ্য রয়েছে, সেটা দেখা যাক যে কি না। এখানে ওই জন্যই বলতে চাইছে যে ভর কেন্দ্র সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য অংশটির ভর কেন্দ্র সম্বন্ধে প্রযোজ্য। অর্থাৎ ভার কেন্দ্রের সম্বন্ধে আমরা যেগুলো যেগুলো পড়েছিলাম, মানে ভর কেন্দ্র সম্বন্ধে যে যে তথ্যগুলো আমরা এখানে পড়লাম একটু আগে, আগের এখানে যেটা পড়লাম যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ভার কেন্দ্রের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ঠিক আছে, কখন, যদি তোমার ওই দুটোর মান সমান হয়, অভিকর্ষ ত্বরণ প্রত্যেকটা ক্ষেত্রে সমান হয়, সেটাই বলতে চাইছি। এবার বলছে কি, হিমালয় পর্বতের ন্যায় বৃহদাকার উঁচু বস্তুর ক্ষেত্রে কি হয়, নিচের দিকে অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষাকৃত বেশি থাকে। তাই বস্তুর ঘনত্ব সুষম হলেও, দেখা গেল বস্তুর ঘনত্বটা সুষম হলেও নিচের দিকে পৃথিবীর আকর্ষণ বল অপেক্ষাকৃত বেশি হয়। অন্যদিকে ভর কেন্দ্রের অবস্থান শুধুমাত্র ঘনত্বের উপর নির্ভরশীল, তাই ওজনের উপর নয়। এই জন্য বলছে যে এই কারণে বৃহদাকার উঁচু বস্তুর ভর কেন্দ্রটি ভার কেন্দ্রের তুলনায় কিছুটা নিচে থাকে। কেন না, যেটা আমি একটু আগে বললাম যে ভর কেন্দ্রটা ডিপেন্ড করে কিসের উপর, ভর কেন্দ্র ডিপেন্ড করেছিল, ভর কেন্দ্র কখন নেমে গেছিল, এরকম কাদা দেওয়া জলের ক্ষেত্রে নেমে গেছিল, কেন না এর ক্ষেত্রে ঘনত্বটা যেদিকে বেশি সেদিকে। অর্থাৎ এর ক্ষেত্রে যদি সুষম ঘনত্ব হয়, তাহলে ভর কেন্দ্র যেখানে থাকবে, আর অসম ঘনত্ব হলে যেদিকে ঘনত্ব বেশি হবে সেদিকে নেমে যাবে। আর এর ক্ষেত্রে কি হবে,
যেখানে অভিকর্ষ ত্বরণের মান সেই দিকে তার ভরকেন্দ্র নেমে যাবে। ঠিক আছে, তাহলে এটা ধরো সুষম একটা বস্তু, তাহলে এর ভরকেন্দ্র এখানেই থাকবে। আর এটা যদি খুব উঁচু আকারের হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ এখানে, পৃথিবী পৃষ্ঠ থেকে দেখা গেল 8,000 মিটার উপরে উঠে আছে বস্তুটা, তাহলে এখানেও যদি যা ঘনত্ব, এখানেও ঘনত্ব একের জন্য ভরকেন্দ্র এখানেই থাকবে, কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা নিচের দিকে একটু নেমে যাবে। সেটা এখানে বলেছে যে ওজন নির্ভরশীল এই কারণে বৃহৎ আকার উঁচু বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্রটি ভরকেন্দ্রের তুলনায় কিছুটা নিচে নেমে যাবে, ভারকেন্দ্রটা কিছুটা তুলনায় নিচে অবস্থিত হবে। এখানে বলেছে কি আর একবার সংজ্ঞাটা ডিফাইন করে দিয়েছে যে কোনো বস্তুর ভরকেন্দ্র হলো সেই বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করে। ভারকেন্দ্র কি? ভারকেন্দ্র দিয়ে আমরা বলতে পারি সেই একটা বিন্দু যেখান দিয়ে তার সমগ্র ওজনটা ক্রিয়া করছে বলে আমরা ধরে নিতে পারি। এবং বস্তুটাকে পৃথিবীর আকর্ষণের বাইরের ক্ষেত্রে যদি নিয়ে যাই, তাহলে যদি এমন একটা জায়গায় বস্তুটাকে নিয়ে গেলাম যেখানে কোনো আকর্ষণ বল নেই, মানে জি এর অস্তিত্ব নেই, সেখানে তার মানে কি সেখানে কিন্তু তার কোনো ভারকেন্দ্র থাকবে না, কারণ সেখানে জি এর মান নেই। তাই জন্য বলছে বস্তুটাকে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের বাইরে নিয়ে গেলে তার কোনো ওজন থাকে না, ফলে ভার কেন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না। ভার আর ভর কিন্তু আলাদা আলাদা বলছি। অন্যদিকে বস্তুটাকে যেখানেই রাখা হোক না কেন ভর ঠিকই থাকে, ভর একই রকম থাকে, তাই ভর কেন্দ্রটা নির্দিষ্ট থাকে। সুতরাং সকল অবস্থাতেই বস্তুর ভর কেন্দ্র অর্থপূর্ণ, কিন্তু যেখানে অভিকর্ষ নেই সেখানে বস্তুর ভার কেন্দ্র তাৎপর্যহীন বা অর্থহীন। বোঝা গেল? এবার এখানে একটা জিনিস বলেছে যে ভার কেন্দ্রের অদ্বিতীয়তা, মানে ভার কেন্দ্রে হচ্ছে ইউনিকনেস। এটা কিভাবে প্রমাণ করব? এটা প্রমাণ করার জন্য এখানে একটা সিম্পল এক্সাম্পল নিয়েছে। ধরে নিচ্ছি এই একটা বস্তু আছে, এই বস্তুটার ভার কেন্দ্র এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি যে ভার কেন্দ্রটা কিভাবে কাজ করবে। ভার কেন্দ্রটা এই সরলরেখা বরাবর কাজ করবে, নিম্নগামী কাজ করবে, অর্থাৎ এটা নিম্নগামী, এই বরাবর নিম্নগামী কাজ করবে। এখন যদি বস্তুটাকে আমি উল্টে দিই তাহলে কি হবে? এই ভরকেন্দ্রটাকে এই সরলরেখাটা ঘুরে যাবে। কিন্তু আমরা এটা জানি যে দুটো, এই যে মানে দুটো ভারকেন্দ্র মানে কি, যেখানে মহাকর্ষ বলটা কাজ করছে, তাহলে মহাকর্ষ বলটা কখনো এইভাবে কাজ করতে পারে না, মহাকর্ষ বল সবসময় ওপর নিচু কাজ করে। তাই জন্যে দুটো আলাদা করে সম্ভব না, একটি থাকে। এখানে সেটাই বলেছে, কোনো একটি বস্তুর একটির বেশি ভারকেন্দ্র থাকতে পারে না, এক্ষেত্রে ভারকেন্দ্র অদ্বিতীয় বলা হয়। কেন? মনে করি একটি বস্তুর দুটি ভারকেন্দ্র হলো জি এবং জি ড্যাশ। ভারকেন্দ্রের সংজ্ঞা অনুযায়ী বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন জি এবং জি ড্যাশ বিন্দু দিয়ে ক্রিয়া করে, যেখানেই রাখা হোক না কেন তার জি এবং জি ড্যাশ বিন্দু দিয়ে তার ওজনটা ক্রিয়া করে। আবার বস্তুর ওজন সর্বদা উল্লম্বভাবে নিচের দিকে একটি ক্রিয়াশীল বল, এটা বলতে পারি। সেই কারণে জি ড্যাশ রেখা অবশ্যই উলম্ব রেখা হবে, এটা অবশ্যই একটা উলম্ব রেখা হবে, কারণ না সবসময় ওজনটা উলম্বভাবেই কাজ করে। এখন বস্তু সকল অবস্থানে জি ড্যাশের রেখা উলম্ব হতে পারে না, কেন? যদি এটাকে আমি এইভাবে উল্টে দিই তাহলে সেটা নিশ্চয়ই উলম্ব হচ্ছে না, এটা উলম্ব না হয় এটা একটুখানি বেঁকে যাচ্ছে, উলম্ব থেকে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে। বা যদি এটাকে আরো আমি শুয়ে দিই তাহলে কোনো সময় কাছে অনুভূমিকও হয়ে যাচ্ছে, কিন্তু অনুভূমিকভাবে কোনো বস্তুর ওজন ক্রিয়াশীল হতে পারে না। ঠিক আছে, সুতরাং বস্তুর দুটি ভার কেন্দ্রের কল্পনা অবাস্তব, অর্থাৎ বস্তুর একাধিক ভার কেন্দ্র থাকা সম্ভব না। তাহলে এখান থেকে যেটা বুঝলাম যে কোনো বস্তুর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র একাধিক থাকা সম্ভব নয়, একটাই থাকে। ঠিক আছে, এবার এখানে বলেছে বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে ডিফারেন্সটা কি। কোনো বস্তুর ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি উৎপন্ন হয়, কোনো আবর্তন গতির সৃষ্টি হয় না। অপরপক্ষে বস্তুর ভার কেন্দ্র হচ্ছে কি, এমন একটা বিন্দু যে বিন্দু দিয়ে সমগ্র ওজন উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। এটা বোঝা গেল? এবার এটা তো বুঝতেই পারলাম। আর এটা কি, কোনো নির্দিষ্ট আকার বা আয়তন বিশিষ্ট বস্তুকে মহাবিশ্বে যেখানেই রাখা হোক না কেন তার ভর একই থাকে, ফলে ভর কেন্দ্রটি একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত থাকে। এটা কার ক্ষেত্রে? নির্দিষ্ট আকার এবং আয়তন বিশিষ্ট এবং সুষম বস্তুর ক্ষেত্রে। অথচ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তু আচ্ছা, এবার কি বলেছে? পৃথিবীর কেন্দ্রে বা মহাশূন্যে যেখানে অভিকর্ষ বল ক্রিয়া করে না সেখানে বস্তুর ওজন থাকে না, ফলে ভার কেন্দ্রের কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, তাহলে পৃথিবীর কেন্দ্রে বা মহাশূন্যে যেখানে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় সেখানে যেহেতু অভিকর্ষ বল থাকে না, তাই সেখানে তার ভার কেন্দ্র থাকে না। বোঝা গেল? আর কি বলছে? বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ সমান হলে বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে হবে। এবং এখানে এই প্রশ্নটা খুব আসে যে কোনো একটি বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই হওয়া সম্ভব কখন? না, যদি
ওই বস্তুর বিভিন্ন বিন্দুতে অভিকর্ষীয় ত্বরণের মান সমান হয় তখনই কিন্তু ভরকেন্দ্র ভরকেন্দ্র একই হয়। যদি বস্তুর বিভিন্ন অভিকর্ষীয় ত্বরণের মান বিভিন্ন হয় তাহলে ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র আলাদা হবে। আর আর কি করে আলাদা হতে পারে? যদি বস্তুটির মধ্যে ঘনত্বের পার্থক্য সুষম ঘনত্বের না হয় তাহলেও কিন্তু ভরকেন্দ্র ভরকেন্দ্র আলাদা হলেও হতে পারে। এখানে এই পর্যন্তই আমাদের পড়া ছিল। এবার এইটা দিয়ে কতগুলো কি থাকবে, কতগুলো আমাদের এখানে প্রশ্ন থাকবে, ঠিক আছে? যে ততগুলো প্রশ্নের মধ্যে সেইগুলো খুব কাজে লাগে। যেমন ধরো আমরা কোনো একটা বস্তুকে এইভাবে কিভাবে দাঁড় করাতে পারি, সেটা টার্মে কি করে স্টেবলি একটা দণ্ডকে আমাদের হাতের মধ্যে দাঁড় করাতে পারি বিভিন্ন বিভিন্ন পর্যায়ের মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্টেই পারি। কেন? সেটা হচ্ছে তার ভর কেন্দ্রটাকে যদি আমি উলম্বভাবে রাখতে পারি তাহলেই আমি সেই বস্তুটাকে সাম্যভাবে রাখতে পারবো। যদি ভর কেন্দ্রের পরিবর্তন হয় তাহলে কিন্তু রাখতে পারতাম না। সেগুলো নিয়ে কতগুলো এখানে আছে যে অভিকর্ষের অধীনে বস্তু সাম্যাবস্থা, সেটা এখানে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ বলো, কে কি বলছে বলো। আচ্ছা কতটা বাকি আছে আর দেখি। আজকে আজকে এই পর্যন্তই, আজকে এখানে এই পর্যন্তই হবে। এই পরের দিন যেটা হবে সেটা হচ্ছে এইখান থেকে কতগুলো ভরকেন্দ্রের বিভিন্ন পরিবর্তন হলে কি ঘটনা ঘটবে, এবং সেখান থেকে কতগুলো এমসিকিউ বা কোয়েশ্চেন আমি এখান থেকে করাবো, যার ফলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। যেমন এখানে একটা অনেক সময় দেখবে ম্যাজিক খেলা দেখা অনেকে, এরকম একটা পুতুল লিখেছে, যে পুতুলটাকে যতই উল্টা দিক না কেন পুতুলটা সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কেন হয় না? সেটা তার ভর কেন্দ্রটাকে স্থির রাখতে পারার জন্য এই জিনিসটা অটোমেটিক্সে নিজে থেকে হয়ে যায়। এরকম পুতুলকে অনেক ম্যাজিশিয়ানরা এনে দেখায় থাকবে। একটা পুতুলকে দিল বা একটা ডিম দিল, ডিমের মতো একটা বস্তুকে দিল, কিন্তু নিচটা তো এর ওভাল, এ তো এমনি বসবে না। না বসবে না নয়, একে যদি শুইয়েও দাও মানে সবসময় এরকম বসেই থাকবে, ঠিক আছে? যদি একে শুইয়েও দাও, হ্যাঁ হ্যাঁ শুইয়েও দাও, এটা কিন্তু অটোমেটিক ঘুরে আবার সোজা হয়ে যাবে। হ্যাঁ, মানে শোবে না, আমি ভুল বললাম, শোবে না এটা এরকম। না কেন শোবে না? এরকম ভাবে তো শুতে পারে, একটা ডিমকে তুমি এইভাবে রাখতেই পারো। কিন্তু এর মধ্যে যদি একে লেড বা সীসা জাতীয় একটা জিনিস ধরে এর ভার কেন্দ্রটা পরিবর্তন করে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম হবে। একইভাবে এখনকার যুগে দেখবে যে মোটরসাইকেলগুলো তৈরি হচ্ছে, এই মোটরসাইকেলে এরকম একটা মেকানিজম তৈরি করা হয়েছে, মোটরসাইকেলটা অটোমেটিক ব্যালেন্স থাকবে, পড়বে না। কেন? তার ভার কেন্দ্রটাকে ফিক্স করে দেওয়া হচ্ছে, এমন একটা ভাবে এমন রাখা হচ্ছে যে যতই হেলাও তার ভার কেন্দ্রের পজিশনটা এমন ভাবে রাখা হবে যার ফলে কি হবে, সেটা তোমার এটা ঠিক সোজা হয়ে যাবে। একইভাবে আমরা যখন দুধের ঘনত্ব মাপার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করি বা আমরা যে হাইড্রোমিটার ব্যবহার করি, সেটাকেও কিন্তু এই ঘনত্বের উপর ডিপেন্ড করে এগুলো তৈরি করা হয়। তো সেগুলো পরের দিন আমি বোঝাবো, আজকে কিন্তু আজকে আর হবে না, কারণ হচ্ছে 1 ঘন্টার বেশি বুঝলে অতটা নিতে পারবে না, ঠিক আছে? এবার এখানে এই আলোচনাটা অনেকটা ডেসক্রিপটিভ একটা আলোচনা আছে, যার জন্য এটা আজকে আর হবে না, ঠিক আছে? যেটা আমি এখানেই স্টপ করলাম, পরের দিন বাকিটা হবে।